অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিল, আপিল বিভাগের রায়। সংস্কার শেষ হলে ডিসেম্বরে নির্বাচন, ভোটে অংশ নেবে কিনা সিদ্ধান্ত আওয়ামী লীগের, বিবিসিকে প্রধান উপদেষ্টা। বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতিকে অসম্মান, সার্কুলার স্থগিত, সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে হাইকোর্টে তলব। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিল করে দুজনকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। 2009 সালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগে বলা হয়, টঙ্গীতে প্রস্তাবিত 80 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দিতে গিয়াসউদ্দিন আল মামুন 20 কোটি 41 লাখ টাকা নেন। এই টাকার মধ্যে তারেক রহমান ক্রেডিট কার্ডের মাধ্যমে 3 কোটি 78 লাখ টাকা খরচ করেন। 2013 সালে তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। দুদকের করা আপিলের রায়ে 2016 সালে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দিয়ে 20 কোটি টাকা জরিমানা করে হাইকোর্ট। গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বহাল থাকে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন গিয়াসউদ্দিন আল মামুন। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেয়া সাজা বাতিল করে দেয়। আজকে অ্যাপেলেট ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস, এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আপিল বিভাগের রায়ে অর্থ পাচারের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এই মামলায় তারেক রহমানের সাজাও বাতিল হয়ে যায়। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। লন্ডারিং এর কিছু নাই, সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। খরচ তো আসলে পাচার না, সেটা তার দেখা যাচ্ছে যে চিকিৎসা খরচ, ভ্রমণ খরচ, এইসবে খরচ করেছে। বিচারিক আদালতে তারেক রহমানকে বেকসুর খালাস দেয়ায় তৎকালীন ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোতাহার হোসেনকে দেশ ত্যাগে বাধ্য করেছিল তখনকার আওয়ামী লীগ সরকার। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার কাজ দ্রুত শেষ হলে এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, আর তা না হলে নির্বাচন হবে মার্চের মধ্যেই, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরো বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, নির্বাচনে কোনো দলের অংশ নেয়া না নেয়ার বিষয়ে তিনি সিদ্ধান্ত দেবেন না, সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালানোর পর চলমান সহিংসতাকে ডক্টর ইউনূস ন্যায়সঙ্গত বলেছেন। সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের এমন অভিযোগের দিকে দৃষ্টি আকর্ষণ করেন বিবিসির প্রতিবেদক। এ বিষয়ে ডক্টর ইউনূস বলেছেন, অভিযোগ জানানোর জন্য আদালত আছে, আইন আছে। এখন যা ঘটছে তা অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা নয়। When do you plan on having elections? I made it very clear that if reforms can be done. নির্বাচন কখন হবে এই বিষয়টি আমি এরই মধ্যে পরিষ্কার করেছি। সংস্কার দ্রুত করা সম্ভব হলে এই বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হবে, আর ন্যূনতম সংস্কার বাস্তবায়নে দেরি হলে জাতীয় নির্বাচনের ভোট হবে আগামী বছরের মার্চের মধ্যে। আপনি যদি গত বছরের সঙ্গে এই সময়ের তুলনা করেন তাহলে মনে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে, আদালত আছে, আইন আছে। শুধু বিবিসি প্রতিবেদকের কাছে অভিযোগ জানিয়ে বসে থাকবেন না, থানায় গিয়ে অভিযোগ করুন এবং দেখুন আইন তার পথে চলছে কিনা। Don't go to a BBC correspondent to complain. You go to the police station to complain.
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ক প্রতিরক্ষা নির্দেশিকা 2025-এর মাধ্যমে সুপ্রিম কোর্টে হেয় করার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে 18 মার্চ আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে এই নির্দেশিকা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে সব প্রণোদিত হয়ে রুল জারি করে আদালত। একই সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ক প্রতিরক্ষা নির্দেশিকা 2025 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। আদালত বলেছে, এই নির্দেশিকার মাধ্যমে সুপ্রিম কোর্টকে হেয় করা হয়েছে, লঙ্ঘিত হয়েছে সংবিধান এবং ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স। সেই সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা অ্যাটর্নি জেনারেল, জেলা দায়রা জজ, জেলা ম্যাজিস্ট্রেটদেরকেও নিরাপত্তা বিধানের বিষয়ে গুরুত্ব আরোপ করেন হাইকোর্ট। নতুন রাজনৈতিক দল জনগণের রায়ে ক্ষমতায় আসতে পারলে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার পরামর্শ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। দুপুরে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে নারী উদ্যোক্তাদের মেলা উদ্বোধন করে তিনি এমন মন্তব্য করেন। আব্দুল আউয়াল মিন্টু বলেন, শেখ হাসিনার বিচার সবাই চায়, কিন্তু বিচার না করে নির্বাচন নিয়ে কথা বলা যাবে না, এমন মতামত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। কোন রাজনৈতিক দলের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে, জনগণ তাদের নির্বাচিত করলে তখন পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ নিতে নতুন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। নির্বাচিত গণতান্ত্রিক সরকার থাকলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করেন বিএনপির এই নেতা। এক শ্রেণীর অসাধু মজুতদার পাট শিল্পকে অস্থিতিশীল করে রেখেছে। এর জন্য $5 বিলিয়ন সম্ভাবনাময় বাজার $1 বিলিয়ন আটকে আছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর খামারবাড়িতে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে জাতীয় পাট দিবস উপলক্ষে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের পাট শিল্পের সম্ভাবনা 10% ব্যবহার হচ্ছে না। তিনি আরও বলেন, বাজারের ব্যাগের কাপড় সরবরাহে উপজেলা পর্যায়ে উদ্যোক্তা গড়ে উঠতে পারে, আর এর জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা দিতেও প্রস্তুত। শিল্প উদ্যোক্তাদের পক্ষ থেকে কোনো বায়বীয় উদ্যোগ নয়, ফলদায়ক পদক্ষেপ নিলে প্রণোদনা সহ সরকার সব সহায়তা দেবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জমজমাট রাজধানীর খিলগাঁও এলাকার ইফতার বাজার। বিভিন্ন রেস্টুরেন্ট ঘুরে হালিম, জিলাপি আর কাবাবকে পছন্দের তালিকায় রাখছেন ক্রেতারা। দরদাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের, তবে ব্যবসায়ীরা জানান, দাম একটু বেশি হলেও পরিচ্ছন্ন আর স্বাস্থ্যসম্মত ইফতার সরবরাহের জন্য এখানকার ইফতারে সুনাম রয়েছে। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। রাজধানীর খিলগাঁও তালতলা এলাকা ভোজন রসিকদের আড্ডাখানা হিসেবে পরিচিত। রাস্তার দুপাশ জুড়ে সারি সারি আধুনিক হোটেল, রেস্তোরাঁ আর ক্যাফে। রোজায় এসব হোটেল রেস্তোরাঁ বন্ধ, তাই বিকেলে হরেক রকম মুখরোচক ইফতারের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। রোজার সময় মালিবাগ চৌধুরীপাড়ার পল্লিমা সংসদ থেকে তালতলা মার্কেট পর্যন্ত জমজমাট হয়ে ওঠে ইফতার বাজার। এমনিতেই ভোজন রসিকদের কাছে জায়গাটি প্রিয়। রোজায়ও এখানকার ইফতার বাজার গমগম করতে থাকে। রাজধানীর নামিদামি হোটেল, রেস্তোরাঁ, ফাস্টফুডের আউটলেটে এ সময়ে থাকে বাহারি সব ইফতার। নানারকম ভাজাপুরির পাশাপাশি হালিম আর জিলাপির চাহিদা বেশ। তার হাইজেনিক মেনটেন করে এবং তার গুণগত মান এবং সেটা হচ্ছে প্যালেটেবল হয়, সুস্বাদু হয়। আমাদের কাছে যেন আমার ফ্যামিলির সবাই, বিশেষ করে হালিমটা আমাদের খুব পছন্দ। ছোট থেকে বড় ছেলে গুলবাগে, তো আমার বাসা এই পাশেই, হ্যাঁ, তো ওইখান থেকে ছোট থেকে বাসায় আসলে এখান থেকে নিয়ে আসছে, তো আমরা এটি খাইতে খাইতে বড় হয়েছি। রমজামে হলো কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তেহারি আর হলো হালিম। বিশেষ করে হালিমটা হলো মেন আর কি রোজার মাসের জন্য আমাদের এখানে 12 মাস ধরে আমরা এই ব্যবসায় করি। অনেকেই আবার ইফতারে প্রোটিন জাতীয় খাবার পছন্দ করেন। তাদের জন্য থাকছে বটি কাবাব, চিকেন, শাসলিক, বিফ ও মাটনের তৈরি কাবাব। এখানে কাবাবগুলো ভালো, হালিম আছে, তারপরে আপনার ওই যে কিমা পরোটা। তারপরেও চেষ্টা করা হয় যে একটু চেঞ্জ করে নেওয়ার জন্য, যেটা আর কি আমরা চেষ্টা করি যে একই টানা যাতে সবসময় একই ভাজা পোড়া না খাওয়া হয়। আমাদের কাবাব আইটেম আর হালিমটা, জিলাপিটা এগুলো বেশি চলে, সাস্তিক। এছাড়া ইফতারের সঙ্গে ডিনার হিসেবে কাচ্চি, বিরিয়ানি, তান্দুরি চিকেন, ফিরনি, কিমা, পরোটা, তেহারি, রোস্ট, চাপ, গরুর ভুনা, খাসির ভুনা এ জাতীয় খাবারও বেশ চলছে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়াকে কেন্দ্র করে
চিৎকার চেঁচামেচির একটি ভিডিও বুধবার রাতে ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুই পক্ষ। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলা, মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত 10টার পর বসুন্ধরা আবাসিক এলাকার বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে। শারজিস আলম ঘণ্টা 3 ধরে ওই এলাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শখানেক শিক্ষার্থীর সঙ্গে আড্ডা দেন। রাত 10টার পর প্রায় 15 জন তরুণ হঠাৎ অন্য পাশ থেকে শারজিসকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে শারজিসের সঙ্গে থাকা শিক্ষার্থীরা এগিয়ে গেলে দুই পক্ষে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শারজিসও এগিয়ে গিয়ে দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে শারজিস গাড়িতে উঠে সেখান থেকে চলে আসেন। এরপর দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটে। বাহারি পোশাকে সেজেছে রাজধানীর বিপণী বিতানগুলো। ভিড় এড়াতে আগেভাগে কেনাকাটা সেরে উঠেছেন অনেকেই। ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও হাতের কাজের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। তবে ক্রেতাদের অভিযোগ, গেল বছরের তুলনায় দাম কিছুটা বেশি। বিস্তারিত ফজলি রাব্বির প্রতিবেদনে। রাজধানীর গাউসিয়া মার্কেট, অল্প দামে পোশাক কিনতে যেখানে জড়ো হয় সব শ্রেণী পেশার মানুষ। বাহারি কারুকাজ, হাতের নকশা কিংবা ব্লগ, নানান ডিজাইন ও রঙের কাপড়ে সেজেছে বিপণী বিতানগুলো। কেনাকাটা শুরু হয়ে গেছে ঈদ উল ফিতরের আমেজ। ঈদকে সামনে রেখে নতুন নতুন কালেকশন এসেছে বিপণী বিতানগুলোতে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ভারতীয় শাড়ি ও থ্রি-পিস। যদিও ঈদের কেনাকাটা এখনো পুরোদমে জমেনি। দোকানীদের আশা 10 রোজা পার হলে বাড়বে বেচা বিক্রি। আমরা পর্যাপ্ত পরিমাণে কালেকশন করে রেখেছি, মনে হয় না কোনো কাস্টমার আসলে যে ফেরত যাবে, কিন্তু কাস্টমারের সংখ্যা খুবই কম। মোটামুটি ভালো বেচা কিনা ইনশাল্লাহ, ক্রেতাদের কোনো অভিযোগ নাই। গতবারের চেয়ে এবার একটু ভালো, আশা করি সামনে আরো বেচা কিনা একটু ভালো হবে। সবরাতের পর থেকে মোটামুটি বেচা কিনা হয়েছে আলহামদুলিল্লাহ। আর 5 রমজানের পর থেকে আমরা আশা করি 4 রাত পর্যন্ত বেচা কিনা ভালোই হবে ইনশাল্লাহ। টাঙ্গাইল, পাবনা, তারপরে ইসলামপুরের প্রিন্ট শাড়ি, এই ধরনের আপনার ইন্ডিয়ান সিল্ক, কাতান, জর্জেট, পার্টি শাড়ি, এবার লেটেস্ট জিমিচুর। সামনে গরম, তাই পোশাকে সুতি কাপড়ের রাজত্ব। শেষ মুহূর্তের ভিড়ভাট্টা এড়াতে আগেভাগেই কেনাকাটা সারছেন অনেকে। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। দাম একটু এবার বেশি। 2 বাচ্চা আছে, বাচ্চার জন্য কিনেছি, এখন ওয়াইফের জন্য কিনবো, তারপরে যদি পারি আমার জন্য কিনবো আর কি। দামটাও কেমন হবে জানা হবে, আবার কেমন কালেকশনগুলো কেমন হবে, সেক্ষেত্রে আমরা যে আজকে আসছি। আর্লি কেনার কারণ হচ্ছে যে দেখা যায় যে পরবর্তীতে দেখা যায় যে ভিড় থাকে অনেক, তখন বাচ্চা কাচ্চা নিয়ে আসা কষ্ট হয়ে যায়। এই জন্য বেশিরভাগই কাজের বুয়া, ড্রাইভারের বউ, ড্রাইভার পরিবারে যারা গরিব আত্মীয় স্বজন আছে ওনাদের জন্য, ছেলে মেয়ে সবার জন্য, নাতি নাতনি সবার জন্য। ইনশাল্লাহ গতবার চেয়ে এই বছর একটু ভালোই আছে আর কি, ভালোই মার্কেটিং করছি আমরা, এবং দাম তো একটু হবে এই জন্য। গত বছর তো এবার কিছু দাম বাড়বেই। পরে বোঝা যাবে যে মার্কেটটা কিরকম জমে, এটার রেটটা আসলে কিরকম। এই জন্য প্রথম দিকে আসলাম যে একটু যদি কম প্রাইসে পাওয়া যায়। থ্রি-পিস এই প্রথমে আসলাম, আর বাচ্চাদেরটা কেনা হয়েছে, আছে মোটামুটি, অত বেশিও না আবার একেবারে কমও না। দিন যত এগোচ্ছে ততই পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোড়া বাড়ছে। তবে জুতা কিংবা অলংকারের দোকানে এখনো তেমন ভিড় দেখা নেই। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ঈদের সময় লঞ্চে নির্ধারিত ভাড়ার বেশি নিলে শুধু জরিমানা নয়, রুট পারমিটও বাতিল করা হবে, হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে নৌযান মালিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রস্তুতিমূলক সভা করে নৌ পরিবহন মন্ত্রণালয়। সভা শেষে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন জানান, লঞ্চে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক উন্মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যত্রতত্র বাস দাঁড়াতে পারবে না, লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না, করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চের ফিটনেস সনদ সাথে রাখতে হবে। 2-1 দিনের মধ্যে অভিযান পরিচালনা শুরু হবে। ত্যাগ আর সংযমের মহিমা নিয়ে এসেছে মাহে রমজান। একদিকে ফরজ আদায়, অন্যদিকে সংসারের ভার। প্রখর রোদে প্যাডেল ঠেলতে ঠেলতে গলা শুকিয়ে আসে, তবুও রোজা রেখে বিশ্রামের বিলাসিতার সুযোগ নেই তাদের। সব কষ্ট সয়েও রোজা পালন করছেন রাজধানীর অনেক রিকশা চালক। তাদের ইফতারের খবর শুভ খানের প্রতিবেদনে। যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে নিদারুণ কষ্টে প্যাডেল চাপেন রিকশাওয়ালারা। প্যাসেঞ্জার বসিয়ে রিকশার প্যাডেল চাপা কতটা কষ্টের তা শুধু রিকশা চালকরাই জানেন। আর যদি রোজা রেখে এই কাজ করা হয় তখন সেই কষ্ট বেড়ে যায় বহুগুণ।
ইফতারের আগ মুহূর্তে রাজধানীবাসী ছোটেন পরিবারের সাথে ইফতার করতে। তাদেরকে গন্তব্যে পৌঁছে দেন এসব রিকশা চালক। পরিবারের সাথে আপনি আমি ইফতার করতে পারলেও তাদের ইফতার সারতে হয় পথেই। এসব দিনমজুর মানুষের ইফতারে জোটে না ভালো কোনো খাবারও। কখনো কখনো শুধু পানি দিয়েই কাজ চালিয়ে নেন তারা। ইফতার যেহেনে মন চেহেনে করি। আমাদের রিস্কালাও কোনো স্টেশন আছে, আমরা কই থেকে স্টেশন আছে। আপনি যদি কোন বাসাপুর, আমরা বাসাপুর দেখে কই যায় স্টেশন নাই। না, আমাদের কপালে ভালো কিছু আমরা আশা করতেও পারি না, কারণ ভালো কিছু করতে গেলে ভালো টাকা লাগে। আমরা ভালো টাকা পাবো কোথায়? ভালোই অনেক কষ্ট হয় আর কি, অনেক কষ্ট হয়। আর একটু আর্থিক সমস্যা আছে তো, এই কারণে বেশি করতেছি। নাহলে দুপুর পর্যন্ত চালাই ক্লিয়ার দিতাম। আল্লাহকে ভয় করে পরকালে চিন্তা করি। সকালের দিকে তাপমাত্রা কম থাকলেও দুপুরের পর বাড়ে রোদের তীব্রতা। গলা শুকিয়ে যাওয়ার পাশাপাশি শরীরও দুর্বল হয়ে যায়। তারপরও থেমে থেমে চলতে হয় তাদের। রোজা রেখে রিক্সা চালানো বহুত কষ্ট। মনে করেন যে বুঝানো যাবে না, কষ্ট হচ্ছে। কিন্তু আপনার মনে করেন যে বড় খ্যাপ, বড় ভাড়া ধরতে পারছি না, ছোট ছোট টিপ মারছি। 1 ঘন্টা রাস্তা যদি চালাচ্ছি, 1 ঘন্টা জিরে নিচ্ছি। কষ্ট মনে করলে কষ্ট হয়। এর চেয়ে কঠিন হাসরের দিন আমি কি জবাব দেবো? এই একটা পরে একটু ভয়ঙ্কর, একটু কষ্ট, পানি পেশা আসে। এসির মধ্যে থেকেও এক শ্রেণীর মানুষ রোজা রাখতে কষ্টসাধ্য বোধ করে। বিপরীতে প্যাডেল চালিত রিক্সা চালকেরাও রোজা রাখছেন। তাদের ইফতারিতে জুটছেন না ভালো মন্দ খাবার, সাদা পানি দিয়ে ইফতার করছেন এ সকল রিক্সা চালক রোজাদাররা। এ সকল রিক্সা চালকদের ইবাদত কবুল করুক সেই প্রত্যাশা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক সব জিম্মিকে মুক্তি দিয়ে গাজা ছেড়ে দিতে হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে প্রায় 3 দশকের বিরতিতে হামাসের সাথে গোপন বৈঠকের তথ্য স্বীকার করেছে হোয়াইট হাউস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কবল থেকে মুক্ত 8 জিম্মি 5 মার্চ হোয়াইট হাউসে যান। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করে অভিজ্ঞতা আর প্রত্যাশার কথা জানান। এদিনই ব্যক্তিগত সামাজিক মাধ্যমে হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি দেন ট্রাম্প। জিম্মিদের আটকে রাখতে সহায়তা দিলে গাজাবাসীকেও নরক যন্ত্রণায় ভোগানোর হুমকি দিয়েছেন তিনি। এদিকে চূড়ান্ত হুঁশিয়ারির মধ্যেই হামাসের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা বৈঠকের তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিড। তিনি জানিয়েছেন, কাতারের রাজধানী দোহায় হামাসের সাথে বৈঠক করেছেন জিম্মি পরিস্থিতি সমাধানের ট্রাম্প প্রশাসনের দূত অ্যাডাম বোহেলার। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিল, আপিল বিভাগের রায়। সংস্কার শেষ হলে ডিসেম্বরে নির্বাচন, ভোটে অংশ নেবে কিনা সিদ্ধান্ত আওয়ামী লীগের, বিবিসিকে প্রধান উপদেষ্টা। বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতিকে অসম্মান, সার্কুলার স্থগিত, সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে হাইকোর্টে তলব। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।